তারপর তিশা আমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, দেখো আরিয়ান, আমি ঘুরিয়ে ফিরে কথা বলতে পারি না। যা বলার সোজাসুজি বলি। জানি না তুমি কথাটা কিভাবে নিবে, কিন্তু তোমাকে কথাটা না বলা পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। তারপর তিশা বলল, আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। ওর কথা শুনে আমি বোবা হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তিশা কি বলছে? ওরও কি নীলা ম্যামের মতো খারাপ হয়ে গেল নাকি? আমাকে চুপ থাকতে দেখে তিশা বলতে লাগলো, কি হলো, কি ভাবছো? আমার উত্তর দাও। কিসের উত্তর? বারে, একটু আগে যে তোমাকে প্রপোজ করলাম তার উত্তর। দেখো তিশা, পাগলামির একটা লিমিট থাকা উচিত। আমি কোনো পাগলামি করছি না, যা সত্যি তাই বললাম। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি বাঁচবো না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কথা বলো। তোমার এসব কিছু আবেগ মনে হচ্ছে? আমি আবেগ দিয়ে কোনো কথা বলছি না, যা বলার বিবেক দিয়ে বলছি। দেখ, তোর সাথে আমার যায় না। তুই কোথায় আর আমি কোথায়? আমাদের দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি তোর কথা আব্বুকে অনেক আগেই বলেছি, আর আব্বু বলল আমি যাকে ভালোবাসি তার সাথেই নাকি আব্বু আমার বিয়ে দিয়ে দিবে। এ কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি? এবার তো আমাকে ভালোবাসতে তোর কোনো সমস্যা নেই? না, আমি তোকে ভালোবাসতে পারবো না। এ কথা বলার সাথে সাথে তিশা আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমার বুকের ভিতর মাথা গুজে দিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তোমাকে যেদিন কলেজে প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে যাই। তারপর তোমার সাথে থাকার জন্য বন্ধুত্ব করি, কিন্তু তুমি আমাকে বন্ধু হিসেবে মেনে নিতে পারোনি। তারপর ক্লাসে পড়া না বোঝার নাটক করি। আমি জানতাম স্যার আমাকে তোমার থেকে পড়া বুঝে নিতে বলবে, আর আমিও এই সুযোগে তোমার সাথে থাকতে পারবো। এইসব বলে তিশা আমার বুকের ভিতর মাথা রেখে কান্না করতে লাগলো। আমি এখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। না, আগে পরীক্ষা করে দেখি তিশা কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে। ওকে, আমি তোকে একটা শর্তে ভালোবাসতে পারি। কি শর্ত বল? আমি সব কিছু পারবো। ওকে ঠিক আছে, তাহলে আমার সাথে রুম ডেট করতে হবে। কি? জানতাম তুই পারবি না। কে বলেছে আমি পারবো না? ঠিক আছে, এটাই যদি আমার ভালোবাসার পরীক্ষা হয় তাহলে তাই করব। বলো আমাকে কোথায় আসতে হবে? যা বলছিস ভেবে বলছিস তো? হুম, আমি ভেবেই বলছি। ওকে, তাহলে বিকাল 4টায় এই ঠিকানায় চলে আসিস। ঠিক আছে, আসবো। আপনারা আবার রুম ডেট করার ব্যাপারটা খারাপভাবে নিয়েন না। আমি শুধু ওকে পরীক্ষা করার জন্য কথাটা বললাম। এবার বুঝতে পারবো ও আমাকে সত্যি ভালোবাসে নাকি বাসে না। ও যদি আসে তাহলে বুঝবো ও আমাকে সত্যি ভালোবাসে, আর যদি না আসে তাহলে আর কি। আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বেজে গেছে। না জানি আজকে বাড়িতে গেলে আমার উপর দিয়ে কোন ঝড় যাবে। একটা রিক্সা নিয়ে বাড়ির সামনে চলে আসলাম। তারপর বাড়িতে ঢুকলাম। চোরের মতো চুপি চুপি নিজের রুমে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর বলতে লাগলাম, যাক বাবা, তাহলে নীলা ম্যাম এখনো কিছু জানে না। কেউ একজন বলে উঠল, আমি সব জানি। তারপর আমি বিছানার দিকে তাকিয়ে দেখি নীলা ম্যাম বিছানায় বসে আছে আর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই রে, আবার এখানে কিভাবে এলো? আরে ম্যাম, আপনি আমার রুমে কি করছেন? দেখতে আসলাম আমার বাবুটা কি করছে। উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বলতে লাগলেন, তা স্যার, আপনি কোথায় গিয়েছিলেন? উনি একদম আমার কাছে চলে আসলেন। আমতা আমতা করে বলতে লাগলাম, না মানে আমি তো বাগানে গিয়েছিলাম। ও আচ্ছা, আপনি বাগানে গিয়েছিলেন বুঝি? তা বাগানে গেলে বুঝি নতুন জামা কাপড় পরে যেতে হয়? ওনার কথাগুলো আমার সুবিধার মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে এক্ষুনি আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে। না মানে আসলে আমার জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিলাম তো, তাই নতুন জামা পরতে হলো। এ কথা বলার সাথে সাথে নীলা ম্যাম আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার গায়ের উপর বসে বলতে লাগলেন, চুপ কর কুত্তা। যদি আরেকবার মিথ্যে কথা বলিস তাহলে আমি তোর কি হাল করব আমি নিজেও জানি না। এবার সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? আসলে তিশার সাথে দেখা করতে গিয়েছিলাম। কি? আমি বারণ করার পরেও তুই ওর সাথে দেখা করতে গেলি? না, এই শাস্তি তোকে পেতে হবে। আপনি আমার উপর থেকে সরুন, তারপর যা শাস্তি দেওয়ার দিবেন। এ কথা বলতেই নীলা ম্যাম আমার মাথার পিছনে হাত দিয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলেন। এইভাবে অনেকক্ষণ আমার ঠোঁটের উপর অত্যাচার করলেন। আমি ওনাকে কোনো মতে সরালাম। আমার অনেক রাগ হলো। আমি উঠে ঠাস করে ওনার গালে একটা চর বসিয়ে দিলাম। তারপর বলতে লাগলাম, কি পেয়েছেন কি? যখন যা খুশি তাই করবেন। আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, কারণ আপনাদের মতো মেয়েদের ভালোবাসা যায় না। নীলা ম্যাম গালে হাত দিয়ে আমার কথাগুলো শুনছে। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আমিও দেখব তুমি কতদিন আমাকে ভালো না বেসে থাকতে পারবে। এ কথা বলে চলে গেল। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না আমি নীলা ম্যামকে চড় মারলাম আর উনি আমাকে কিছুই বললেন না। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম।
2 মিনিটের মধ্যে গোসল করে চলে আসলাম। শীতকালের গোসল, আপনারা তো বুঝতেই পারছেন। ওয়াশরুম থেকে বের হবার কিছুক্ষণ পরেই আজান দিল। তারপর মসজিদে চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চোখে ঘুম আসছে না। শুধু বারবার তিশা আর নীলা ম্যামের কথা মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে দুজনেই আমাকে ভালোবাসে। উফ, আমি এখন কোন দিকে যাব? প্রিয় পাঠক পাঠিকারা, আপনারা কিছু বলেন। বিকাল 4টায় আমার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি উঠে তিশাকে যে ঠিকানায় আসতে বললাম ওখানে চলে গেলাম। গিয়ে দেখি তিশা এখনো আসেনি। তার মানে ও আসবে না, না আসলেই ভালো হয়। হঠাৎই কেউ একজন পিছন থেকে বলল, আমি চলে এসেছি। পিছনে ফিরে দেখি বোরখা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিছুই দেখা যাচ্ছে না। কে আপনি? একথা বলতেই মেয়েটি ওর মাথার হিজাবটা খুলে ফেললো। হিজাব খোলার পর দেখলাম মেয়েটি আর কেউ নাই, তিশা। ওকে এভাবে দেখবো আমি ভাবতে পারিনি। তোমার যা করার তাড়াতাড়ি করো, আমার বাড়িতে কাজ আছে। আচ্ছা, এখানে বসো। ও বসলো। ও বসার পর আমি ওকে বললাম, তুই এখানে কেন এলি? আমার ভালোবাসার পরীক্ষা দিতে। কেন, তুই জানিস না বিয়ের আগে এসব করা ঠিক নয়? জানি, কিন্তু তোমাকে যে অনেক ভালোবেসে ফেলেছি। আমার মতো ছোট লোকের মধ্যে কি এমন দেখলি যে আমাকে ভালোবাসতে হলো? একথা বলতেই তিশা রেগে গেল। তারপর বলতে লাগলো, ওই, তুই কি আমাকে এখানে এসব বলার জন্য আনলি? সত্যি কথা বলতে রুম ডেট করার কথাটা আমি তোকে এমনি বলছিলাম। আমি আসলে দেখতে চেয়েছিলাম তুই আমাকে কতটা ভালোবাসিস। একথা বলার পর তিশা রেগে গিয়ে যা করলো, তারপর বলতে লাগলো, কি বললি? তুই আমাকে পরীক্ষা করছিলি? প্লিজ তুই রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, রাগ করব না। আমাকে এটা বল, আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি? পেরেছিস। একথা বলতে না বলতেই তিশা আমাকে হুট করে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, কি? তার মানে তুই আমাকে এবার থেকে ভালোবাসবি? আমি এখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমাকে চুপ থাকতে দেখে তিশা আবার বলতে লাগলো, কি হলো বল। দেখ তিশা, আমি তোকে আগে বলেছি, এখনো বলছি, তোকে আমি ভালোবাসতে পারবো না। প্লিজ, কেন আমার সাথে এমন করছিস? সত্যি তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। দেখ, আমার কিছু করার নেই। তুই যদি আমাকে ভালো না বাসিস, তাহলে আমি এক্ষুনি এই ছুরি দিয়ে নিজেকে শেষ করে দেব। ওর হাতের দিকে তাকাতে একটা ছুরি দেখতে পেলাম। ওর হাতে ছুরি দেখে আমার ভয় করতে লাগলো। তিশা দেখ, পাগলামি করিস না, ছুরিটা হাত থেকে ফেলে দে। না, আজকে আমি নিজেকে শেষ করে দেব। তোকে যখন পাবো না, তাহলে আর এ জীবন রেখে কি লাভ? তুই আমার থেকেও ভালো কাউকে জীবন সাথী করে পাবি। ও কান্না করতে করতে বলতে লাগলো, তোকে আমি কতবার বলবো, আমি ভালো কাউকে চাই না, শুধু তোকে চাই। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভেতর যদি তুই আমাকে কাছে টেনে না নিস, তাহলে আমি এই ছুরি দিয়ে নিজেকে শেষ করে দিব। এবার পড়লাম মহাবিপদে। ও যা জেদি মেয়ে, যদি সত্যি সত্যি কিছু করে ফেলে। এদিকে তিশা কাউন্ট শুরু করে দিল। 1 বলার পর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। এভাবে 3 পর্যন্ত গোনা শেষ করে বলতে লাগলো, তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, তোর সাথে সারা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে সেই সুযোগ দিসনি। বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তুই আমার ভালোবাসাটা বুঝতে পারিসনি। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম। আমার তো বিশ্বাস হচ্ছে না, একটা মেয়ে আমাকে এত ভালোবাসে, আর আমি কি না তার ভালোবাসাকে আবেগ বলে উড়িয়ে দিচ্ছি। ভালো থাকিস, আর কখনো তোকে বিরক্ত করব না। কথা বলেই ও ছুরিটা হাতের শিরার উপর রাখলো। তারপর চোখ বন্ধ করে ফেললো। যেই শিরা কাটতে অমনি আমি দৌড়ে গিয়ে ওর হাত থেকে ছুরিটা ফেলে দিলাম। তারপর ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। বুকের ভিতর জড়িয়ে ধরতেই ও একদম শান্ত হয়ে গেল। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। কিছুক্ষণ পর ও বুক থেকে মাথা তুলে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে ও আমাকে আবার জড়িয়ে ধরে কান্না করে দিল। এত কান্না কিসের? কান্না বন্ধ কর বলছি। আনন্দে কান্না করছি। ধুর পাগলি, আনন্দে কি মানুষ কান্না করে নাকি? কেউ না করলেও আমি করি। আমাকে কথা দে, কখনো আমাকে ছেড়ে যাবি না। ওর ডান হাতটা শক্ত করে ধরে বললাম, যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন তোকে ছেড়ে কোথাও যাব না। মনে থাকে যেন। ওই, আমরা কি এখনো একে অপরকে তুই করে বলবো নাকি? আমরা একে অপরকে তুই করে বলবো। কি বলিস? আজ থেকে আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস, তাহলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। নীলা ম্যামের দিকেও না? তুই যদি আরেকবার ওই মেয়ের নাম মুখে আনিস। আরে আমি তো তোকে রাগানোর জন্য বলছি। ওই মেয়ের থেকে সবসময় দূরে দূরে থাকবি, ওর সাথে একদম কথা বলবি না। চাইলেও আর সেটা সম্ভব না। মানে বুঝলাম না। মানে নীলা ম্যাম আমাকে ভালোবাসে। একথা বলতেই তিশা আমাকে ওর গায়ের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলো। ওরে জড়িয়ে ধরা বলে দিচ্ছে ও আমাকে হারানোর ভয় করছে। কি?
কবে থেকে? এই তো কিছুদিন হবে। তারপর ও কান্না করে দিয়ে বলতে লাগলো, দেখ, আমি তোকে হারাতে পারবো না, তুই কালকেই ওই বাড়ি ছেড়ে দিবি। দিব, তবে এখন নয়, আগে পরীক্ষাটা দিয়ে নেই তারপর। তুই বাড়ি ছাড়ার কথা বলছিস কেন? আমার ভয় করছে, যদি নীলা তোকে আমার কাছ থেকে কেড়ে নেয়। আমি তোর আছি, তোরই থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিছুক্ষণ পর, তিশা এবার আমাকে ছাড়, যেতে হবে। ঠিক আছে চল, তোকে দিয়ে আসি। কিছুক্ষণ পর বাড়ির সামনে চলে আসলাম। গাড়ি থেকে যেই নামতে যাব অমনি তিশা আমাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটটা মিশিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। এটা কি হলো? কেন আদর দিলাম, ভালো লাগেনি বুঝি? আরেকটা দেই? না না, আর লাগবে না। এ কথা বলেই আমি গাড়ি থেকে নেমে গেলাম। তারপর ওকে বিদায় দিয়ে বাড়িতে ঢুকলাম। তারপর নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দিল। মসজিদে চলে গেলাম। নামাজ পড়া শেষ করে বাড়ির দিকে আসতেই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি তিশা কল দিল। তারপর ওর সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। আঙ্কেল দেখি সোফায় বসে আছে। আমাকে দেখে বলল, আরিয়ান এদিকে আসো। আমি গেলাম। তা বাবা, তোমার লেখাপড়া কেমন চলছে? আপনাদের দয় ভালোই চলছে। এইভাবে আঙ্কেলের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তাই বই নিয়ে পড়তে বসলাম। পড়া আর হলো না, কারণ মোবাইলটা আমাকে ডাকতে লাগলো। পাগলিটা কল দিয়েছে। রিসিভ করে বলতে লাগলাম, ফোন দেওয়ার আর সময় পেলি না? আমার বাবুটা কি এমন কাজ করছিল যে আমার ফোন দেওয়াতে বিরক্ত হলো? এখন পড়ালেখা ছাড়া আর কোনো কাজ আছে? আছে তো, আমার সাথে কথা বলা একটা কাজ। তোর মতো পেতনির সাথে কথা বলতে আমার বইয়েই গেছে। কি বললি তুই? আমি পেতনি? হুম। তোকে কিন্তু এই পেতনিকেই বিয়ে করতে হবে। আমার আর খেদে কাজ নেই, তোর মতো পেতনিকে আমি বিয়ে করব না। তুই করবি, 100 বার করবি। যা তো। তুই একটুও রোমান্টিক না, শুকনো বড়ই একটা। কি বললি তুই? আমি রোমান্টিক না শুকনো বড়ই? কালকে কলেজে আসলে দেখতে পারবি আমি কি। আমিও দেখব। তারপর ওর সাথে আর কিছুক্ষণ কথা বলে পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে। উফ, এই মেয়েটা সবসময় পিছন থেকে কেন আসে? নীলা ম্যাম আমাকে বলতে লাগলো, এতক্ষণ কার সাথে কথা বললে? যদি বলি তিশার সাথে কথা বলছি তাহলে নিশ্চিত নীলা ম্যাম খারাপ কিছু করবে। কই, কারোর সাথে না, আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আচ্ছা তোমার মোবাইলটা দাও, আমিও দেখি কোন ফ্রেন্ড। এই রে, এবার তো মনে হয় সব কিছু জেনে যাবে। না, কিছু একটা করতে হবে। ও মাগো, কি ব্যথা করছে, মরে যাব মনে হয়। আমার এইভাবে কথা বলাতে নীলা ম্যাম অস্থির হয়ে গেলেন। তারপর আমার পাশে বসে বলতে লাগলেন, কি হয়েছে তোমার, এমন করছো কেন? আর বলবেন না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। যাক বাবা, বেঁচে গেলাম। আর একটু হলেই তো গেছিলাম। নীলা ম্যাম আমার মাথা টিপে দিতে লাগলেন। ওনার হাতের স্পর্শ পেয়ে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। এদিকে স্বপ্নে আমি দেখতে লাগলাম তিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। তিশা বলতে লাগলো, এই আরিয়ান কি করছো, ছাড়ো বলছি। হঠাৎই কারো শরীরে ঝাঁকুনিতে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি আমি নীলা ম্যামকে জড়িয়ে ধরে আছি। আমি তো ভয় একেবারে শেষ। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। নীলা ম্যামকে তিশা ভেবে জড়িয়ে ধরলাম। এখন উনি আমাকে কি ভাববেন? আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে বুঝতে পারিনি। ক্ষমা চাইতে হবে না, আমার তো ভালোই লাগছিল। কি ভালো লাগছিল? এই যে তুমি জড়িয়ে ধরে আছো। এ কথা বলার সাথে সাথে ওনাকে ছেড়ে দিলাম। দেখুন, আমি কিন্তু ইচ্ছে করে এসব করিনি। জানি তো। এখন আপনি যেতে পারেন। যাব, তার আগে আমাকে একটা ইয়ে দাও। ইয়ে দাও মানে ঠিক বুঝলাম না। আর আমি পাপ্পির কথা বলছি। কি? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।